তার আর আমার মধ্যে ছিল শুধু অকৃত্রিম ভালোবাসা। আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। দেবপ্রিয় ছিল আমার ছায়ার মতো। আমি যেখানে যেতাম সেও সেখানেই হাজির। এই সহজ সরল সম্পর্কটা ধীরে ধীরে কখন যেন একটা গভীর মায়ের রূপ নিয়েছিল, তা আমরা দুজনেই বুঝতে পারিনি। একদিন বাড়িতে কেই ছিল না। সবাই আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর আমার দেবু ছিলাম। তার সেই দিন রাতে দেবু যা করল তাতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কারণ দেব তখন বাকিটা গল্পেই বলছি। আশা করি পুরো গল্পটি শুনবেন, অনেক মজা পাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা রইল। বন্ধুরা চলো তাহলে মূল গল্পে যাওয়া যাক। ভালো বন্ধুরা, আমি প্রতীক্ষা ভৌমিক। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার ছোট ভাইকে নিয়ে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। সে সম্পর্কে আমার ছোট ভাই হলেও আমার কাছে শেষ সবকিছুর মধ্যে। আমাদের সম্পর্কটা শুরু থেকেই একটু অন্যরকম ছিল, আর সেই অন্য রকমের মোড়গুলোই আজ তোমাদের সামনে তুলে ধরব। বিশ্বাস করো, এমন এক গভীর সম্পর্ক যা ভালোবাসার সব সংজ্ঞা পাল্টে দিয়েছে। আমার ছোটবেলা থেকে তার সাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত যেন একটা মায়াবী সুতোয় বাঁধা ছিল। আমার ছোট ভাই দেবপ্রিয় ভৌমিক আসলে আমার চাচাতো ভাই, কিন্তু আমাদের মধ্যে কখনোই আপন চাচাতো ভাইয়ের পার্থক্য ছিল না। ছোটবেলায় যখন সে আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন ওর বয়স ছিল মাত্র ৩, আর আমার ৫। সেই প্রথম দিন থেকেই যেন আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলাম। বাড়ির সবার কাছে আমরা ছিলাম অবিচ্ছেদ্য জুটি। খেলাধুলা থেকে শুরু করে পড়াশুনো সব কিছুই আমরা একসাথে করতাম। আমাদের সেই নিষ্পাপ শৈশবের দিনগুলো যেন একটা স্বপ্নের মতো ছিল, যেখানে দেবপ্রিয় ছিল আমার খেলার সাথী, আমার গোপন কথার একমাত্র শ্রোতা। স্কুলে যাওয়া আসা, টিফিনের সময় একসাথে বসে গল্প করা, এমনকি ছোট ছোট দুষ্টুমিগুলোও আমরা দুজনেই করতাম। অন্য ভাই বোনদের মতো আমাদের মধ্যে ঝগড়া বিবাদ তেমন একটা ছিল না। ছিল শুধু অকৃত্রিম ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। দেবপ্রিয় ছিল আমার ছায়ার মতো। আমি যেখানে যেতাম সেও সেখানেই হাজির। এই সহজ সরল সম্পর্কটা ধীরে ধীরে কখন যেন একটা গভীর মায়ের রূপ নিয়েছিল, তা আমরা দুজনেই বুঝতে পারিনি। একদিন বাড়িতে কেই ছিল না। সবাই আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর আমার দেব ছিলাম। তার সেই দিন রাতে দেব যা করল তাতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কারণ দেব তখন বাকিটা গল্পেই বলছি। আশা করি পুরো গল্পটি শুনবেন, অনেক মজা পাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা রইল। বন্ধুরা চলো তাহলে মূল গল্পে যাওয়া যাক। আমাদের সম্পর্কটা শুরু থেকেই একটু অন্যরকম ছিল, আর সেই অন্য রকমের মোড়গুলোই আজ তোমাদের সামনে তুলে ধরব। বিশ্বাস করো, এমন এক গভীর সম্পর্ক যা ভালোবাসার সব সংজ্ঞা পাল্টে দিয়েছে। আমার ছোটবেলা থেকে তার সাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত যেন একটা মায়াবী সুতো বাঁধা ছিল। আমার ছোট ভাই দেবপ্রিয় ভৌমিক আসলে আমার চাচাতো ভাই, কিন্তু আমাদের মধ্যে কখনোই আপন চাচাতো ভাইয়ের পার্থক্য ছিল না। ছোটবেলায় যখন সে আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন ওর বয়স ছিল মাত্র ৩, আর আমার ৫। সেই প্রথম দিন থেকেই যেন আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলাম। বাড়ির সবার কাছে আমরা ছিলাম অবিচ্ছেদ্য জুটি। খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই আমরা একসাথেই করতাম। আমাদের সেই নিষ্পাপ শৈশবের দিনগুলো যেন একটা স্বপ্নের মতো ছিল, যেখানে দেবপ্রিয় ছিল আমার খেলার সাথী, আমার গোপন কথার একমাত্র শ্রোতা। স্কুলে যাওয়া আসা, টিফিনের সময় একসাথে বসে গল্প করা, এমনকি ছোট ছোট দুষ্টুমিগুলো আমরা দুজনেই করতাম। অন্য ভাই বোনদের মতো আমাদের মধ্যে ঝগড়া বিবাদ তেমন একটা ছিল না। ছিল শুধু অকৃত্রিম ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। দেবপ্রিয় ছিল আমার ছায়ার মতো। আমি যেখানে যেতাম সেও সেখানেই হাজির। এই সহজ সরল সম্পর্কটা ধীরে ধীরে কখন যেন একটা গভীর মায়ের রূপ নিয়েছিল, তা আমরা দুজনেই বুঝতে পারিনি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের সেই বন্ধুত্ব আরও দৃঢ় হতে থাকে, আর আমাদের মধ্যে জন্ম নেয় এক অবিনশ্বর টান। সেই টান তাই এক সময় নিবিড় ভালোবাসার রূপ নেয়া। যখন আমি কৈশোরে পা দিয়েছি তখন বুঝতে শুরু করি দেবপ্রিয়কে আমি শুধু ভাই হিসেবে দেখি না, তার প্রতি আমার অনুভূতি আরও গভীর। সেই বয়সে আমার থেকে ২ বছরের ছোট হলেও তার বুদ্ধি, তার পরিপক্কতা আমাকে মুগ্ধ করত। ভালোবাসা যে বয়স, সম্পর্ক বা সামাজিক প্রথা মানে না, তা যেন আমরা দুজনেই হাড়ে হাড়ে উপলব্ধি করছিলাম। আমাদের এই ভালোবাসার জন্ম হয়েছিল অসংখ্য ছোট ছোট স্মৃতির বন্যে, যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। আমাদের চোখের আড়ালে আমাদের ভালোবাসা দিনে দিনে আরও গভীর হচ্ছিল। একে অপরের প্রতি যে টান অনুভব করতাম তা আমরা দুজনে গোপন রাখতাম।
আমাদের মধ্যে ছিল এক নীরব চুক্তি, কেউ যেন কিছু জানতে না পারে। আমাদের এই সম্পর্কের একটি ভিন্ন দিক ছিল যা নিয়ে সমাজে আলোচনা হতে পারে। তারপরেও আমরা একে অপরের সান্নিধ্যে থাকতে ভালোবাসতাম। আমাদের একে অপরের প্রতি টান এতটাই প্রবল ছিল যে সামান্য দূরে থাকলেই মন খারাপ হয়ে যেত, যেন এক অদৃশ্য সুতোই বাঁধা ছিল আমাদের হৃদয়। আমাদের কৈশোর পেরিয়ে যখন আমরা পূর্ণ বয়সে পদার্পণ করলাম, তখন আমাদের ভালোবাসার সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে আমরা একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারতাম না। একে অপরকে ছাড়া জীবনটা যেন অর্থহীন মনে হতো বহুবার। আমরা সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছি, এই সম্পর্ককে পরিণতি দেওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু প্রতিবারই পারিবারিক এবং সামাজিক স্থিতিশীলতার কথা ভেবে পিছিয়ে এসেছি। আমাদের সামনে এক বিশাল দেওয়াল দাঁড়িয়েছিল যা ভাঙার সাহস আমরা পাচ্ছিলাম না। আমাদের সম্পর্কে সবচেয়ে বড় সমস্যাটা ছিল আমাদের পারিবারিক পরিস্থিতি। আমার বাবা রাজদীপ ঘোষ এবং দেবপ্রিয়র বাবা হিমাদ্রি ভূমি, অর্থাৎ আমার চাচা, তাদের মধ্যে ছিল এক গভীর দ্বন্দ্ব। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ছিল তিক্ত। তারা দুজনেই যেন একে অপরকে চোখের বিষ মনে করতেন। আর সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছিল তা যে কোনোদিন শেষ হওয়ার মতো ছিল না। এই পারিবারিক কলহের কারণে আমাদের দুজনের সম্পর্ককে তারা কখনোই মেনে নেবেন না, এটা আমরা জানতাম। এই চরম সত্যটা জানার পরও আমরা দুজনেই প্রচণ্ড চিন্তায় পড়ে গেলাম। আমরা জানি আমাদের সম্পর্ক পরিবার কখনো মেনে নেবে না, কারণ তাদের মধ্যেকার সমস্যা এমন পর্যায়ে যে তার কোনো সমাধান নেই। আর সবচেয়ে বড় কথা, আমরা কেউ আমাদের সম্পর্কে গভীরতা পরিবারকে বুঝতে দিইনি। ছোটবেলা থেকে আমাদের মধ্যেকার সহজ সরল সম্পর্ক এতটাই স্বাভাবিক ছিল যে কেউ আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করেনি। আর এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি। এখন আমাদের এমন এক সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো পরিবারকে বাধ্য করবে আমাদের সম্পর্ক মেনে নিতে। আমাদের সম্পর্ক যখন ভালোবাসার এক নতুন অধ্যায় পা রেখেছিল, তখন প্রতিটি দিনই ছিল নতুন এক আবিষ্কারের মতো। দেবপ্রিয় আর আমি একে অপরের চোখে চোখ রেখে কত স্বপ্ন দেখতাম, যার প্রতিটি পড়তে ছিল আমাদের একসাথে থাকার অঙ্গীকার। আমাদের এই গভীর অনুভূতিগুলো আমাদের ব্যক্তিগত ডায়েরির পাতায় বন্দী ছিল, যেখানে আমরা একে অপরের কাছে খুলে ধরতাম মনের সব কথা। এই ভালোবাসার বন্ধন এতটাই দৃঢ় ছিল যে বাইরের কোনো কিছুই যেন তা ছিন্ন করতে পারত না। আমাদের সম্পর্কের একটা দারুণ দিক ছিল আমাদের যোগাযোগ। একে অপরের সাথে কথা না বলে যেন আমাদের দিন কাটতি না। পড়াশোনার ফাঁকে লুকিয়ে লুকিয়ে ছোট ছোট বার্তা আদান প্রদান, অথবা রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফোনে ফিসফিস করে গল্প করা, এসবই ছিল আমাদের নিত্যদিনের রুটিন। এই সময়গুলোতেই আমরা একে অপরকে আরও নিবিড়ভাবে চিনতে পেরেছিলাম। আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতাম, যদিও সেসব আলোচনায় অনিশ্চয়তার মেঘ সবসময় উকি দিত। কিন্তু তা সত্ত্বেও আমরা স্বপ্ন দেখা ছাড়তাম না। মনে পড়ে একবার দেবপ্রিয়র জন্মদিন ছিল। সেদিন স্কুল থেকে ফেরার পথে আমি ওর জন্য নিজের জমানো টাকা দিয়ে একটা ছোট উপহার কিনেছিলাম। সেটা ছিল একটা গল্পের বই। বইটা হাতে পেয়ে ওর চোখে যে খুশির ঝলক দেখেছিলাম তা আজও আমার স্পষ্ট মনে আছে। সেদিনের ওর হাসিটা আমাকে যেন আরও বেশি করে ওর দিকে টেনে নিয়েছিল। এরপর আমরা দুজনেই নদীর ধারে বসেছিলাম। আরও সেই বইটা থেকে একটা কবিতা পড়ে শুনিয়েছিল। সেই দিনটা ছিল আমাদের সম্পর্কের এক মাইল ফলক, যেখানে আমাদের ভালোবাসা আরও এক ধাপে গিয়েছিল। আমাদের এই গভীর অনুভূতি নিয়ে আমরা দুজনেই খুব সচেতন ছিলাম। পারিবারিক পরিস্থিতি এতটাই জটিল ছিল যে আমাদের ভালোবাসার কথা প্রকাশ পেলে কি হবে তা ভেবেই আমাদের বুক কেঁপে উঠত। বাবার চাচার মধ্যেকার সম্পর্ক এতটাই খারাপ ছিল যে তারা একে অপরের ছায়াও মারাতেন না। এই পরিস্থিতিতে আমাদের অনুভূতি প্রকাশ করা মানে ছিল আগুনে ঘি ঢালার মতো। তাই আমরা দুজনেই প্রতিজ্ঞবদ্ধ ছিলাম যে যত কঠিনই হোক না কেন এই গোপনীয়তা রক্ষা করতেই হবে। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও পক্ষ হচ্ছিল। দেবপ্রিয় কলেজে ভর্তি হওয়ার পর আমাদের দেখা করার সুযোগ কমে গিয়েছিল, কিন্তু আমাদের মধ্যেকার টান এতটুকুও কমেনি, বরং দূরত্ব যেন আমাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছিল। দিনের পর দিন ফোন আর টেক্সট মেসেজের মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত থাকতাম। প্রতিটি মেসেজ আর প্রতিটি ফোন কল যেন এক নতুন আশার আলো নিয়ে আসত। আমাদের মনে সব সময় একটাই চিন্তা ঘুরপাক খেত, কিভাবে সম্পর্কের একটা সুষ্ঠু পরিণতি দেওয়া যায়। এই পারিবারিক দ্বন্দ্বের কারণে আমাদের ভবিষ্যতের পথটা ছিল কুয়াশাচ্ছন্ন। আমরা জানতাম আমাদের বাবা মা কখনই আমাদের সম্পর্ক মেনে নেবেন না, অথচ আমরা একে অপর ছাড়া বাঁচার কথা ভাবতেই পারতাম না। এই পরিস্থিতিতে আমরা দুজনে গভীর হতাশায় ডুবে যাচ্ছিলাম।
কি হবে আমাদের পরিণতি, এই ভালোবাসার কি কোনো ভবিষ্যৎ আছে? এই প্রশ্নগুলো আমাদের মনে সারাক্ষণ ঘুরপাক খেত। একদিন বিকেলে দেবপ্রিয় আমার সাথে দেখা করতে এল। ওর মুখটা দেখে মনে হলো যেন খুব চিন্তিত। ও আমাকে জানাল ওর বাবা ওর বিয়ের কথা ভাবছেন। কথাটা শুনে আমার পৃথিবী যেন থমকে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। দেবপ্রিয়র বিয়ে মানে আমার জীবনের সব স্বপ্ন ভেঙে যাওয়া। আমরা দুজনেই জানি এই মুহূর্তে আমাদের কিছু একটা করতে হবে। আমরা দুজনেই বুঝতে পারছিলাম এখন আর হাত গুটিয়ে বসে থাকার সময় নয়। আমাদের এমন এক সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো সবার জন্য কঠিন হবে, কিন্তু আমাদের ভালোবাসার জন্য অপরিহার্য। আমরা এই সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলাম, আর তার জন্য যে কোনো রিস্ক নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু সেই সিদ্ধান্তটা কি হবে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এক অজানা আশঙ্কায় আমাদের মন ভরে উঠল। দেবপ্রিয়র বিয়ের কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠেছিল। এতদিন ধরে যে ভয়ের মধ্যে আমরা ছিলাম সেটাই যেন সত্যি হয়ে আমার সামনে এসে দাঁড়াল। আমাদের গোপন ভালোবাসা আর পারিবারিক দ্বন্দ্বের মাঝে এক অদৃশ্য প্রাচী ছিল, যা দেবপ্রিয়র বিয়ের খবরে আরও উঁচু হয়ে গেল। সেদিন বিকেলে দেবপ্রিয়র মলিন মুখটা দেখে আমি বুঝলাম এই খবরটা শুধু আমার একার জন্য নয়, ওর জন্য কতটা কষ্ট করছিল। আমরা দুজনেই যেন একটা গভীর খাদে পড়ে গিয়েছিলাম, যেখান থেকে বেরোনোর কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমরা দুজনেই নদীর ধারে একটা নির্জন জায়গায় বসেছিলাম, যেখানে শুধু আমাদের দুজনের ফিসফিসানি শোনা যাচ্ছিল। দেবপ্রিয় চোখ ছলছল করছিল আর আমার হাত শক্ত করে ধরেও বলল, প্রতীক্ষা, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারব না। তুমি আমার সব, প্লিজ কিছু একটা করো। ওর কথাগুলো শুনে আমার মনে হলো যেন আমার সমস্ত শক্তি উবে যাচ্ছে। আমি জানতাম এই পরিস্থিতি থেকে বেরোনোর একমাত্র পথ হলো আমাদের ভালোবাসাকে জয়ী করা। কিন্তু কিভাবে সেই পথটা খুঁজে পাওয়া ছিল অসম্ভব এক কাজ। আমরা দুজনেই দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলাম। চারপাশে সন্ধ্যা নামছিল আর সেই নিস্তব্ধতা আমাদের মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি মনে মনে হাজারো ভাবনা নিয়ে মগ্ন ছিলাম। আমাদের পরিবারকে কিভাবে বোঝাব, তাদের দ্বন্দ্বের মাঝে আমাদের ভালোবাসা কি আদৌ ঠাঁই পাবে, এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আর প্রতিটা প্রশ্নের উত্তরই ছিল নেতিবাচক। কিন্তু দেবপ্রিয়র প্রতি আমার ভালোবাসার গভীরতা এতটাই ছিল যে আমি হাল ছাড়তে রাজি ছিলাম না। অনেক আলোচনার পর আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভালোবাসার কথা এবার পরিবারকে জানাতে হবে। আমরা জানি এটা খুব ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু এর বাইরে আর কোনো পথ খোলা ছিল না। দেবপ্রিয়র বাবা যখন ওর বিয়ের প্রস্তুতি নিতে শুরু করবেন, তার আগে আমাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের দুজনেরই বুক দুরুদুরু করছিল, কারণ আমরা জানতাম এর পরিণতি কি হতে পারে। কিন্তু নিজেদের ভালোবাসার জন্য এই ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের কয়েকটা দিন আমাদের খুব উদ্বেগে কাটল। কিভাবে কঠিন কথাটা বাবার চাচাকে বলা যায় তা নিয়ে আমরা অনেক আলোচনা করলাম। অবশেষে আমরা ঠিক করলাম আগে আমার বাবাকে জানাব, কারণ তিনি কিছুটা হলেও শান্ত প্রকৃতির। একদিন সন্ধ্যায় আমি আর দেবপ্রিয় বাবাকে আমাদের ভালোবাসার কথা বলার জন্য সাহস সঞ্চয় করলাম। বাবার সামনে বসে আমাদের দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা জানতাম এখন পিছু হটা যাবে না। বাবার কাছে আমাদের ভালোবাসার কথা প্রকাশ করা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রথমে তিনি আমাদের কথা শুনে অবাক হয়ে গেলেন, তারপর তার মুখে ধীরে ধীরে রাগ আর হতাশার ছাপ ফুটে উঠল। তিনি চিৎকার করে বললেন, তোমরা এসব কি বলছো? এ সম্পর্ক কোনোদিন সম্ভব নয়। তোমাদের চাচার সাথে আমাদের সম্পর্ক কেমন সেটা কি তোমরা জানো না? বাবার মুখ দেখে মনে হচ্ছিল যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এর সম্পর্ক তিনি কোনো দিন মেনে নেবেন না। বাবার এই প্রতিক্রিয়া দেখে আমরা দুজনেই খুব ভেঙে পড়লাম। দেবপ্রিয় আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আমার চোখের জল কিছুতেই থামছিল না। বাবার এত বড় বিরোধিতা আমাদের জন্য ছিল অপ্রত্যাশিত। আমরা জানতাম এটা সহজ হবে না, কিন্তু এতটাও কঠিন হবে তা ভাবিনি। আমাদের মনে হলো যেন আমাদের ভালোবাসার উপর বজ্রপাত হয়েছে। কিন্তু এই প্রতিকূলতা সত্ত্বেও আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও গভীর হতে লাগল, কারণ আমরা বুঝতে পারছিলাম যে আমাদের সংগ্রাম সবে শুরু হয়েছে। বাবার কাছ থেকেই প্রত্যাখ্যাত প্রতিক্রিয়া পাওয়ার পর আমরা দুজনেই দিশেহারা হয়ে গেলাম। কিন্তু হাল ছাড়লে চলবে না। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম এবং বুঝলাম যে এই বাধা অতিক্রম করতে আমাদের আরও বেশি দৃঢ় হতে হবে। সামনে আরও অনেক কঠিন পথ বাকি।
কিন্তু আমরা একসাথে সেই পথ পাড়ি দিতে বদ্ধপরিকর ছিলাম। আমাদের বাবার কাছ থেকে যে প্রত্যাখ্যাত প্রতিক্রিয়া পেয়েছিলাম তা আমাদের দুজনকেই যেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। চোখের জল মুছে আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। দেবপ্রিয় আমার হাত ধরে বলল, প্রতীক্ষা, আমরা জানতাম এটা সহজ হবে না, কিন্তু আমরা হার মানলে চলবে না। ওর কথাগুলো আমাকে নতুন করে শক্তি জোগাল। আমরা বুঝতে পারছিলাম এই যুদ্ধটা দীর্ঘ হবে, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। আমাদের প্রথম ধাপ ছিল বাবাকে বোঝানো। প্রতিদিন একটু একটু করে আমরা বাবাকে বোঝানোর চেষ্টা করতাম। আমি তাকে আমাদের ভালোবাসার গভীরতা সম্পর্কে বলতাম, আর দেবপ্রিয় আমাদের সম্পর্কের পবিত্রতা নিয়ে কথা বলত। বাবা অবশ্য তার অবস্থানে অনড় ছিলেন। তার কাছে আমাদের সম্পর্ক মানেই ছিল পরিবারের সম্মানহানি আর চাচার সাথে তার পুরনো শত্রুতাকে উস্কে দেওয়া। তিনি মনে করতেন এই সম্পর্ক মেনে নেওয়া মানে চাচার কাছে হেরে যাওয়া। একদিন দেবপ্রিয়র বাবা অর্থাৎ আমার চাচা আমাদের বাড়িতে এলেন। সাধারণত তাদের মধ্যে কোনো যোগাযোগই হয় না, কিন্তু সেদিন কেন জানি তিনি এসেছিলেন। আমার বাবা তাকে দেখে এই মুখ ঘুরিয়ে নিলেন। আমরা ভেবেছিলাম হয়তো এই সুযোগে আমরা আমাদের ভালোবাসার কথা দুজনের কাছেই বলতে পারব, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। তাদের মধ্যে আবারও পুরনো বিবাদ শুরু হলো। আমরা দুজনেই অসহায়ভাবে তাকিয়ে রইলাম, কারণ জানতাম এই মুহূর্তে আমাদের ভালোবাসার কথা বলা মানে আগুনে ঘি ঢালা। এই পারিবারিক কলহ আমাদের সম্পর্ককে আরও কঠিন করে তুলছিল। আমরা বুঝতে পারছিলাম শুধু আমাদের বাবা মাকে রাজি করালেই হবে না, তাদের মধ্যেকার দ্বন্দ্বটাও মেটাতে হবে। কিন্তু তা কিভাবে সম্ভব? দুই ভাই যেন একে অপরের চরম শত্রু। তাদের রাগ অভিমান এত বছরের পুরনো যে তার সমাধান খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব মনে হচ্ছিল। আমাদের মনে হলো যেন আমরা এক গোলক ধাঁধায় আটকে পড়েছি। আমরা ঠিক করলাম এই কঠিন পরিস্থিতিতে আমাদের আরও কৌশলী হতে হবে। সরাসরি বিরোধিতা না করে আমরা অন্য পথ খুঁজব। আমরা দুজনেই আমাদের পড়াশোনার ভবিষ্যতের প্রতি আরও মনোযোগ দিতে শুরু করলাম, যাতে বাবা মা আমাদের গুরুত্ব দেন। আমরা দেখাতে চাইছিলাম যে আমাদের ভালোবাসা কোনো ছেলে খেলা নয়, বরং এর পেছনে রয়েছে এক পরিপক্ক চিন্তা, দায়িত্ববোধ। আমরা বিশ্বাস করতাম এক সময় হয়তো তারা আমাদের সম্পর্কের গভীরতা বুঝতে পারবেন। কিন্তু দিনের পর দিন যাচ্ছিল, আর পরিস্থিতি আরও জটিল হচ্ছিল। দেবপ্রিয়র বাবা তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছিলেন। এই খবরটা আমাদের উপর যেন এক পাহাড়ের মতো চেতে বসল। আমাদের হাতে সময় খুব কম ছিল। আমাদের এমন কিছু করতে হবে যা তাদের দুজনের চোখ খুলে দেবে এবং তারা আমাদের ভালোবাসাকে বুঝতে বাধ্য হবেন। এই চিন্তা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একদিন আমরা দুজনেই একটা চরম সিদ্ধান্ত নিলাম। আমরা ঠিক করলাম যে আমরা বাড়ি থেকে চলে যাব। এটা ছিল আমাদের শেষ আশ্রয়, আমাদের ভালোবাসার জন্য শেষ সংগ্রাম। আমরা জানতাম এটা খুব ঝুঁকিপূর্ণ হবে এবং এর পরিণতি কী হবে তা আমরা জানতাম না, কিন্তু আর কোনো উপায় ছিল না। আমরা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করলাম যে যাই হোক না কেন আমরা একে অপরকে ছেড়ে যাব না। সেদিনটা ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিন। আমরা খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সবার অজান্তে আমাদের মনে ছিল ভয়, অনিশ্চয়তা, কিন্তু তার থেকেও বেশি ছিল একে অপরের প্রতি ভালোবাসা আর এক নতুন জীবনের স্বপ্ন। আমরা জানি না আমাদের এই সিদ্ধান্ত ঠিক ছিল কিনা, কিন্তু আমাদের ভালোবাসার জন্য আমরা এই ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম। আমাদের সামনে এক অজানা পথ, আর সেই পথে পাড়ি দেওয়ার জন্য আমরা দুজনেই প্রস্তুত ছিলাম। বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা আমাদের জন্য যতটা সাহসী ছিল ঠিক ততটাই কঠিন। আমরা খুব ভোরে বেরিয়ে পড়েছিলাম। তখনও ভোরের আলো ফোটেনি ঠিকমতো। কলকাতা শহরের ঘুম ভাঙার আগেই আমরা দুজন যেন এক অনিশ্চিত যাত্রায় পা দিয়েছিলাম। আমাদের ছোট ব্যাগগুলোতে ছিল শুধু কয়েকটা দরকারি জামা কাপড় আর কিছু জরুরি কাগজপত্র। মনে ভয় ছিল, বুক কাঁপছিল, কিন্তু দেবপ্রিয়র হাতের উষ্ণ স্পর্শ আমাকে সাহস দিচ্ছিল। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম যেন এটাই আমাদের শেষ সুযোগ। প্রথমে আমরা একটা ট্রেনে করে শহর থেকে বেশ খানিকটা দূরে চলে গেলাম। যাত্রাপথে আমরা দুজনেই চুপচাপ ছিলাম। বাইরে দৃশ্যগুলো দ্রুত পাল্টে যাচ্ছিল, আর আমাদের মনের ভেতর চলছিল হাজারো চিন্তা। বাবা মা কি করছেন এখন? তারা কি আমাদের খুঁজছেন? কি ভাবছেন আমাদের নিয়ে? এই প্রশ্নগুলো আমাদের অস্থির করে তুলছিল। কিন্তু ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কারণ আমরা জানতাম বাড়ি ফিরে গেলে আমাদের ভালোবাসা কখনোই পরিণতি পাবে না। একটা ছোট শহরে নেমে আমরা একটা অচেনা রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়ালাম। কোথায় যাব, কি করব, কিছুই ঠিক ছিল না।
দেবপ্রিয় আমার দিকে তাকিয়ে বলল, প্রতীক্ষা ভয় পেও না। আমরা একসাথে আছি। আমরা ঠিক পথ খুঁজে নেব। ওর কথাগুলো আমাকে কিছুটা স্বস্তি দিল। আমরা দুজনেই নিজেদের অজান্তেই এক নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম, যেখানে আমাদের ভালোবাসাই ছিল একমাত্র পাথেয়া। সেই দিনটা ছিল আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। আমরা দুজন অচেনা মানুষের মতো একটা ছোটখাটো লজে উঠলাম। নিজেদেরকে ভাইবোন পরিচয় দিয়ে আমাদের কাছে টাকা পয়সা খুব বেশি ছিল না, তাই খুব সাবধানে খরচ করতে হচ্ছিল। বিকেলে আমরা স্থানীয় বাজারে গেলাম, নিজেদের জন্য কিছু খাবার কিনলাম। সবকিছুই যেন আমাদের জন্য নতুন মনে হচ্ছিল, এক ভিন্ন জীবন। কিন্তু এসবের মধ্যেও আমরা দুজনেই একে অপরের পাশে ছিলাম, একে অপরের শক্তি ছিলাম। রাতে যখন আমরা ছোট লজ রুমে শুয়েছিলাম, তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির শব্দে যেন আমাদের মনের ভেতরকার সমস্ত অস্থিরতাগুলো আরও প্রকট হয়ে উঠছিল। দেবপ্রিয় আমার হাত শক্ত করে ধরেছিল। আমরা কি ঠিক করছি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। দেবপ্রিয় আমার কপালে একটা আলতো স্পর্শ দিয়ে বলল, ভালোবাসার জন্য সব ঠিক, আমরা ঠিকই জিতব। ওর কথাগুলো শুনে আমার চোখে জল চলে এসেছিল। এত অনিশ্চয়তার মধ্যেও ওর বিশ্বাস আমাকে আরও শক্তিশালী করে তুলল। পরের কয়েকটি দিন আমরা ওই শহরেই কাটালাম। আমরা দুজনেই চাকরির সন্ধান শুরু করলাম, যাতে নিজেদের খরচ চালাতে পারি। দেবপ্রিয় একটা ছোট দোকানে কাজ পেল, আর আমি একটা স্কুলে টিউশনির ব্যবস্থা করলাম। আমাদের উদ্দেশ্য ছিল নিজেদের পায়ে দাঁড়ানো, যাতে পরিবারকে বোঝাতে পারি যে আমরা কোনো ভুল করিনি। আর আমাদের ভালোবাসার ভিত্তি অনেক দৃঢ়। প্রতিদিন কাজ শেষে আমরা একসাথে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতাম। আমাদের এই নতুন জীবনটা সহজ ছিল না। প্রতিদিন আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল, কিন্তু আমরা একে অপরের পাশে ছিলাম, একে অপরের শক্তি ছিলাম। ধীরে ধীরে আমরা বুঝতে পারছিলাম যে ভালোবাসা শুধু আবেগ নয়, এটি ধৈর্য, ত্যাগ আর একে অপরের প্রতি অবিচল বিশ্বাসের এক বিশাল পরীক্ষা। আমরা এই পরীক্ষাতে সফল হতে চাইছিলাম, যাতে আমাদের পরিবার আমাদের ভালোবাসাকে মেনে নিতে বাধ্য হয়। একদিন বিকেলে আমরা দুজনে পার্কে বসেছিলাম। দেবপ্রিয়র ফোন বেজে উঠল। স্ক্রিনে বাবার নম্বর দেখেও চমকে উঠল। এতদিনে বাবা আমাদের খুঁজতে শুরু করেছেন। আমাদের বুকের ভেতর ধড়ফড় করছিল। এখন কি হবে? আমরা কি ধরা পড়ে গেলাম, নাকি বাবা আমাদের সাথে কথা বলতে চাইছেন? এক অজানা উত্তেজনা আর আশঙ্কায় আমাদের মন ভরে উঠল। দেবপ্রিয় ফোনে বাবার নম্বর দেখে আমাদের দুজনেরই বুক ধড়ফড় করে উঠেছিল। এতদিন পর বাবার ফোন, এর মানে কি? বাবা কি জানতে পেরেছেন আমরা কোথায় আছি, নাকি তিনি আমাদের ফিরিয়ে নিতে চাইছেন? এক অজানা আশঙ্কায় আমাদের মন ভরে উঠেছিল। দেবপ্রিয় কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে ফোনটা ধরল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, ওর মুখের প্রতিটি পরিবর্তন লক্ষ্য করছিলাম। ফোন ধরে দেবপ্রিয় প্রথমে কিছুই বলতে পারছিল না, শুধু শুনছিল। ওর মুখটা ধীরে ধীরে সাদা হয়ে গেল, যেন কোনো খারাপ খবর পেয়েছে। তারপরও কাঁপা কাঁপা গলায় শুধু হ্যাঁ বাবা বা না বাবা বলতে থাকল। আমার মনে হচ্ছিল যেন আমার হৃৎপিণ্ডটা বুকের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে আসবে। ফোন রাখার পর দেবপ্রিয় আমার দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিল। ওর চোখে জল টলমল করছিল। বাবা, দেবপ্রিয় শুরু করল, কিন্তু ওর গলা বুঝে আসছিল। বাবা খুব ভেঙে পড়েছেন। তিনি চান আমরা ফিরে যাই। মাও খুব কান্নাকাটি করছেন। ওর কথাগুলো শুনে আমার চোখেও জল এলো। এতদিনের জেদ, রাগ, অভিমান সব যেন এক মুহূর্তে গলে গেল। আমরা জানতাম আমাদের বাবা মা আমাদের ভালোবাসেন, কিন্তু তাদের নিজেদের দ্বন্দ্বের কারণে তারা আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছিলেন না। এখন মনে হলো হয়তো আমাদের চলে যাওয়াটা তাদের চোখ খুলে দিয়েছে। আমরা দুজনেই দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলাম। বাড়ি ছেড়ে আসার পরেই প্রথম আমাদের মনে হলো হয়তো আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল না। আমাদের অনুপস্থিতি হয়তো তাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে সাহায্য করেছে। আমাদের মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। আমরা বুঝলাম হয়তো আমাদের এই কঠিন পদক্ষেপের কারণে একটা নতুন পথের সূচনা হতে চলেছে। সন্ধ্যা নেমে আসছিল। আমরা সিদ্ধান্ত নিলাম বাবার সাথে কথা বলতে হবে। দেবপ্রিয় বাবাকে ফোন করে কথা বলার জন্য রাজি করাল। বাবা জানালেন তিনি পরের দিন সকালেই আসবেন আমাদের ফিরিয়ে নিতে। বাবার গলায় যে হতাশা আর কষ্ট ছিল তা আমাদের দুজনেরই মন ছুঁয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম বাবা শুধু তার সম্মান বা জেদের জন্য নয়, আমাদের ভালোবাসেন বলেই চিন্তিত ছিলেন। পরের দিন সকালে বাবা সত্যি সত্যি এলেন। তার মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছিল। তিনি আমাদের দিকে তাকিয়ে কোনো কথা বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। আমরা দুজনেই তার পা ছুঁয়ে প্রণাম করলাম। বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, আর তার চোখে জল এসে গেল।
সেই মুহূর্তে আমাদের মনে হলো সব কষ্ট, সব অপেক্ষাজনক সার্থক হয়েছে। এই নীরবতা ছিল হাজারো কথার চেয়েও বেশি শক্তিশালী। বাবা আমাদের নিয়ে বাড়িতে ফিরলেন। মা আমাদের দেখে কেঁদে ফিরলেন আর ছুটে এসে আমাদের জড়িয়ে ধরলেন। এতদিনের উদ্বিগ্ন নিশ্চয়তা সব যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। পরিবারের এই ভালোবাসা আমাদের দুজনেরই মনকে এক ভিন্ন শান্তি এনে দিল। কিন্তু আমাদের মনে প্রশ্ন ছিল, আমাদের সম্পর্কটা কি এবার তারা মেনে নেবেন? এই নীরবতার পর কি কোনো নতুন অধ্যায়ের সূচনা হবে? চাচা বাড়িতে ছিলেন না। বাবার চাচার মধ্যেকার সম্পর্ক তখনও অনিশ্চিত। আমরা জানি না এরপর কি হবে, তবে একটা কথা বুঝতে পারছিলাম, আমাদের চলে যাওয়াটা অন্তত পরিবারের চোখ খুলে দিয়েছে। এখন আমাদের সম্পর্ক মেনে নেওয়ার সিদ্ধান্তটা তাদের হাতে। আমরা শুধু অপেক্ষা করছিলাম, কখন আমাদের ভালোবাসা তার যোগ্য সম্মান পাবে। আমাদের সংগ্রাম সবে শেষ হয়নি, কিন্তু আমরা এক ধাপ এগিয়েছি। একথা নিশ্চিত, বাড়ি ফিরে আসার পর এক অদ্ভুত নীরবতা আমাদের পরিবারে রাজত্ব করছিল। বাবা আর মা আমাদের ফিরে পেয়ে খুশি হলেও আমাদের সম্পর্কের বিষয়ে তাদের চোখে ছিল এক গভীর অনিশ্চয়তা। আমরা জানতাম আসল পরীক্ষাটা এখনও বাকি। দেবপ্রিয়র বাবা অর্থাৎ আমার চাচা তখনও আমাদের সম্পর্কের কথা জানতেন না, আর সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভয়। কয়েকদিন পর বাবার চাচাকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেওয়া হলো। এটা ছিল এক অসম্ভব কাজ, কারণ বছরের পর বছর ধরে তাদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ ছিল না। কিন্তু আমাদের অনুপস্থিতি এবং মায়েদের অনুরোধে শেষ পর্যন্ত তারা রাজি হলেন। সেই দিনটা ছিল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো। একটি আমরা দুজনেই এক অজানা আশঙ্কায় ভুগছিলাম, কারণ এই দিনের সিদ্ধান্তের উপরই নির্ভর করছিল আমাদের ভবিষ্যৎ। বৈঠক শুরু হলো। এক শীতল নীরবতা দিয়ে বাবা আর চাচা মুখোমুখি বসলেন। তাদের চোখে ছিল বহু পুরনো রাগ আর অভিমানের ছাপ। আমরা দুজনেই নিচু হয়ে বসেছিলাম, কারণ আমরা জানতাম এই মুহূর্তে আমাদের সরাসরি কথা বলা ঠিক হবে না। মা আর কাকিমা তাদের শান্ত করার চেষ্টা করছিলেন। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হল, আর তখনই বাবা দীর্ঘশ্বাস ফেলে আমাদের সম্পর্কের কথা বলতে শুরু করলেন। বাবার কথা শুনে চাচার মুখটা মুহূর্তেই কঠিন হয়ে গেল। তার চোখে অবিশ্বাস আর রাগ একসঙ্গে ফুটে উঠল। তিনি চিৎকার করে বললেন, এসব কি বলছো রাজদীপ? এই সম্পর্ক কোনোদিন মেনে নেওয়া সম্ভব নয়। এটা আমাদের পরিবারের সম্মান নষ্ট করবে। তার কথায় দেবপ্রিয়র মনে গভীর কষ্ট হল। কিন্তু দেবপ্রিয় সাহস করে উঠে দাঁড়াল এবং চাচাকে আমাদের ভালোবাসার গভীরতা বোঝানোর চেষ্টা করল। দেবপ্রিয় চাচাকে বলল, চাচা, আমাদের ভালোবাসাটা কোনো সাময়িক আবেগ নয়। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর আমাদের বন্ধনটা রক্তের সম্পর্কের থেকেও গভীর। আমরা একে অপরের ছাড়া বাঁচতে পারব না। দয়া করে আমাদের বোঝো। দেবপ্রিয়র কথাগুলো তার বাবার মনে কিছুটা হলেও প্রভাব ফেলেছিল বলে মনে হল। চোখ থেকে রাগ ধীরে ধীরে কমে আসতে শুরু করল, আর তার মুখে এক গভীর চিন্তার ছাপ দেখা গেল। দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। চাচা শান্ত গলায় বাবাকে বললেন, রাজদীপ, আমরা এত বছর ধরে শুধু একে অপরের সাথে ঝগড়া করে এসেছি। আমাদের এই দ্বন্দ্বের কারণে আজ আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে। হয়তো ওরা ঠিকই বলছে, আমাদের উচিত ওদের ভালোবাসাকে সম্মান জানানো। চাচার এই কথা শুনে আমরা দুজনেই অবাক হয়ে গিয়েছিলাম। বাবা চাচার দিকে তাকিয়ে রইলেন। তার মুখেও ছিল এক মিশ্র অনুভূতি। শেষ পর্যন্ত বহু তর্ক বিতর্কের পর আমাদের পরিবার আমাদের সম্পর্ককে মেনে নিল। এটা ছিল এক দীর্ঘ এবং কঠিন সংগ্রামের ফল। বাবা আর চাচা দুজনেই তাদের পুরনো দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের ভালোবাসার জন্য এক হলেন। সেই দিনটা ছিল আমাদের জীবনের সবচেয়ে খুশির দিন। আমাদের ভালোবাসা জয়ী হলো, আর আমাদের পরিবার আবার এক হলো। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই যে ভালোবাসা কোনো বাধা ধরা নিয়মের অধীনে চলে না। বয়স, সম্পর্ক বা সামাজিক প্রথা ভালোবাসার গভীরতাকে আটকাতে পারে না। তবে ভালোবাসা শুধু আবেগ নয়, এর জন্য প্রয়োজন ধৈর্য, আত্মত্যাগ এবং কঠিন পরিস্থিতিতে অবিচল থাকা। একই সাথে পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ তাও এই গল্পে স্পষ্ট। অনেক সময় পারিবারিক দ্বন্দ্ব ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু ধৈর্য এবং আলোচনার মাধ্যমে সেই বাধাগুলো দূর করা সম্ভব। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এবং নিজেদের প্রতি সৎ থাকলে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে ওঠা যায়, আর ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হয়। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।